আমরা অলরেডি সিপিইউ শিডিউলিং এ এসে কি কি শিডিউলিং অ্যালগরিদমস দেখে ফেললাম। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেস্ট জব ফার্স্ট, যার আবার দুটো ভেরিয়েন্ট আমরা দেখেছি, একটা নন প্রিএমটিভ এসজেএফ আর একটা প্রিএমটিভ এসজেএফ, যেটাকে সামহাও আমরা শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট অ্যালগরিদম বলেও রেফার করতে পারি। মোরওভার আমরা প্রায়োরিটি শিডিউলিং দেখলাম এবং তার আবার দুটো ভেরিয়েন্ট দেখলাম, একটা হচ্ছে নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং আর একটা হচ্ছে প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং। ভেবে দেখো, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই এতগুলো অ্যালগরিদমের মধ্যে কোন অ্যালগরিদমটা ট্রুলি প্রিএমটিভ ইন নেচার, আমরা কিন্তু উত্তর দিলাম যে না, কোনোটাই ট্রুলি বা পিওরলি প্রিএমটিভ ইন নেচার নয়। এখনো পর্যন্ত যে কটা অ্যালগরিদম নিয়ে আমরা আলোচনা করেছি, সেই অ্যালগরিদমগুলোর মধ্যে কিছু কিছু অ্যালগরিদমে যতই আমরা প্রিএমটিভ ভেরিয়েন্টসের কথা বলে থাকি না কেন, সেই অ্যালগরিদমগুলো ইটসেলফ ট্রুলি বা পিওরলি প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদম কিন্তু নয়। তো আমরা এখন রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম শিখতে চাইছি, যেটাকে প্র্যাকটিক্যালি ট্রুলি বা পিওরলি প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদম বলে রেফার করা হয়। তার মানে এখানে নো প্রিএমশন বা নন প্রিএমশনের অ্যাজ সাচ কোনো স্কোপ নেই। কেমন? যদিও সেই সেই স্টেটমেন্টটা যে সব জায়গায় সত্যি নয় বা কখন সত্যি নয়, সেই আলোচনায় আমরা যাব। আমরা কি কি শিখবো এখানে? রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমের প্রিন্সিপাল, রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম কাজে লাগিয়ে কোনো একটা প্রবলেমকে কি করে সলভ করা যায়, প্রবলেমকে ইন দ্য সেন্স আমরা এতক্ষণ যেরকম ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করলাম, এবং নেক্সট আমরা রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমের পারফরম্যান্স অ্যানালাইজ করব, এবং সেটা যদি করে ফেলা যায় তাহলে আমরা চেক করে দেখব বা হয়তো ক্লেম করব যে এর আগে আমরা বলেছিলাম SJF is optimal বা SJF is minimal in terms of the scheduling criteria that we have. আমরা যে শিডিউলিং ক্রাইটেরিয়াগুলোর রেসপেক্টে কোনো একটা শিডিউলিং অ্যালগরিদমের ইভালুয়েশন করি, সেই শিডিউলিং ক্রাইটেরিয়াগুলোর টার্মসে যদি ভাবা হয় তাহলে SJF is actually optimal। কিন্তু আমরা এটা দেখাবো যে SJF যতই টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইমের রেসপেক্টে অপটিমাল হোক না কেন, রাউন্ড রবিন ইজ রিলেটিভলি বেটার ইন টার্মস অফ রেসপন্স টাইম অফ দ্য অ্যালগরিদম। কেমন? তো সেই আলোচনাগুলোয় যাওয়া যাক। ফার্স্ট আমরা প্রিন্সিপালটা দিয়ে শুরু করি। এখানে মেকানিজমটা কিরকম আগে একটু বলে দিই। সেটা হচ্ছে, ধরে নেওয়া যাক আমার কাছে রেডি কিউতে তিনখানা প্রসেস রয়েছে, P1, P2 অ্যান্ড P3। আমরা যাতে প্রত্যেকটা প্রসেসকে একটা ফেয়ার এনাফ চান্স দিতে পারি টু গেট দ্য সিপিইউ, এর জন্য বললাম যে এখানে ওই কার সিপিইউ বার্স্ট টাইম কম, কার প্রায়োরিটি কম, এগুলোকে মাথায় না রেখে রাদার প্রত্যেকটা প্রসেসকে ইরেসপেক্টিভ অফ দেয়ার বার্স্ট টাইম অ্যান্ড দেয়ার প্রায়োরিটি ভ্যালিউস সমপরিমাণ সময়ের জন্য বা একই পরিমাণ সময়ের জন্য সিপিইউ বা প্রসেসরটা অ্যালট করা হোক। আমরা যতক্ষণের জন্য কোনো একটা প্রসেসকে সিপিইউ অ্যালট করব বললাম, আমরা যতটা সময়ের জন্য কোনো একটা প্রসেসকে সিপিইউ অ্যালট করব বললাম, সেই সময়টাকে আমরা টিপিক্যালি বলছি টাইম কোয়ান্টাম। কোনো একটা সময়ের জন্য যদি আমরা প্রসেসরকে সিপিইউ অ্যালট করি, which is definitely some fraction of its CPU burst, সেই সময়টাকে আমরা বললাম টাইম কোয়ান্টাম। শুধু তাই নয়, আমরা বললাম যে এই টাইম কোয়ান্টামটা যদি সে ফর এক্সাম্পল সাম কিউ হয়, তাহলে আমার রেডি কিউতে যে P1, P2 এবং P3 বলে তিনটে প্রসেস রয়েছে, এদের প্রত্যেককে আমি কিউ অ্যামাউন্ট অফ টাইমের জন্যই প্রসেসর অ্যালট করব, যদি না এই কিউ অ্যামাউন্ট অফ টাইমের মধ্যেই বা তার আগেই প্রসেসটা টার্মিনেট করে যায়। রাইট? আমরা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি এখানে আইও ইন্টারাপ্টের কথাটা ঠিক তুলছি না, রাদার আমরা বলছি যে এখানে টিপিক্যালি একটা টাইম শেয়ারিং এনভায়রনমেন্টের কথা ভাবা হচ্ছে, যেখানে কোনো একটা প্রসেস রেডি স্টেট থেকে রানিং স্টেটে গেল, প্রসেসর তাকে এক্সিকিউট করা শুরু করলো, একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে আমি প্রসেসর
দেব এটা বলে এসেছিলাম, সেই সময়টা ইল্যাপস করে যাওয়া মাত্রই তাকে প্রিএম্প্ট করে আবার আমি রেডি কিউতে পাঠিয়ে দিলাম এবং সেটাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য রেডি কিউ আমি জুড়ে দিলাম। আর নেক্সট প্রসেস যে ছিল ইন দ্য রেডি কিউ তাকে আবার প্রসেসরের কাছে নিয়ে চলে এলাম, রাইট? এবার এখানে খুব সহজেই এটা বলা যায় যে আমার কাছে যদি তিনটে প্রসেস থেকে থাকে, তাহলে এই তিনটে প্রসেসের কিউ অ্যামাউন্ট অফ টাইমের জন্য প্রসেসর পাওয়াটা ভেবে দেখো 1/3 অফ দ্য সিপিইউ টাইমের রেসপেক্টে হবে। আবার বলছি, আমার কাছে যদি তিনটে প্রসেস থেকে থাকে ইন দ্য রেডি কিউ, টাইম কোয়ান্টামটা যদি প্রত্যেকটা প্রসেসের জন্য আমরা কিউ ইউনিটস অফ টাইম অ্যালট করে থেকে থাকি, তাহলে এই প্রত্যেকটা প্রসেস 1/3 অফ আ সিপিইউ সাইকেল, বা 1/3 অফ সিপিইউ সাইকেল টার্মটা একটু অন্যরকম অ্যাকচুয়ালি, 1/3 অফ দ্য সিপিইউ টাইম এই সময়টা পাবে এবং অ্যাটমোস্ট কিউ ইউনিট অফ টাইমের জন্য পাবে। তার মানে কি, কোনো একটা প্রসেসকে বা সবকটা প্রসেসকেই তুমি বললে যে ভাই 5 মিলি সেকেন্ডের জন্য তোমরা প্রসেসর পাবে। কোনো একটা প্রসেসের সিপিইউ বার্স্ট যদি 2 মিলি সেকেন্ড হয়, তাহলে তাকে আমি 2 মিলি সেকেন্ডের জন্যই প্রসেসর অফার করব, তাকে কিন্তু 5 মিলি সেকেন্ড প্রসেসরের কাছে বসিয়ে রাখবো না, রাইট? কোনো একটা প্রসেসের সিপিইউ বার্স্ট টাইম যদি 5 মিলি সেকেন্ডই হয় এক্স্যাক্টলি, তাহলে সে 5 মিলি সেকেন্ডেই টার্মিনেট করে যাবে। whereas কোনো একটা প্রসেসে সিপিইউ বার্স্ট টাইম যদি সে 15 মিলি সেকেন্ডস হয়, তাহলে 5 মিলি সেকেন্ডের জন্য তার টোটাল কাজের 1/3 এক্সিকিউটেড হবে এবং সে আবার প্রিএম্প্ট করে রেডি কিউতে চলে যাবে। এবং এরকম আমরা দেখাবো যে আরো দুটো রাউন্ড যদি তাকে অফার করা হয়, তাহলে প্রত্যেক রাউন্ডে 5 মিলি সেকেন্ড করে প্রসেসর পাওয়ার জন্য সে এককালে গিয়ে কমপ্লিটেড হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা একটা প্রসেসকে তাহলে প্রসেসর পাওয়ানোর জন্য কতক্ষণের জন্য অপেক্ষা করতে বলছি। আমরা রাউন্ড রবিন শিডিউলিং এর ক্ষেত্রে একটা জিনিস জানতে চাই যে আমার কাছে সে যদি 10টা প্রসেস থাকে, কেমন, এই 10টা প্রসেসের মধ্যে কোনো একটা প্রসেস কতক্ষণের জন্য তাকে অপেক্ষা করতে হবে টু গেট ইটস টার্ন, এটা বুঝবো কি করে? তো তাতে আমরা বললাম কোনো একটা প্রসেসকে ম্যাক্সিমাম n-1 ইন্টু কিউ ইউনিটস অফ টাইমের জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত তার আবার রাউন্ড বা টার্ন ফিরে আসছে। কখন? যখন আমার কাছে n নাম্বার অফ প্রসেসেস থাকবে তখন। তাহলে আমার সিস্টেমে যদি সে n নাম্বার অফ প্রসেসেস থেকে থাকে, তাহলে অ্যাট মোস্ট সর্বাধিক আমাকে n-1 টাইমস কিউ অ্যামাউন্ট অফ টাইমের জন্য অপেক্ষা করতে হবে, নট মোর দ্যান দিস, ইভেন এর থেকে কমও হতে পারে, রাইট? এবার আমরা এই রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম কিভাবে কাজ করছে সেটা বোঝার জন্য একটা খুব সহজ এক্সাম্পলে যেতে চাইছি। সেই এক্সাম্পলটাকে কাজে লাগিয়ে আমরা শিডিউলিং ক্রাইটেরিয়াগুলো একটু ইভালুয়েট করতে চাইছি। যেমন ধরে নেওয়া যাক আমাকে 3টে প্রসেস দেওয়া হলো, P1, P2 অ্যান্ড P3। আমি বোঝার সুবিধার জন্য প্রায়োরিটি ভ্যালিউসগুলো লিখে রেখেছি এবং আমি এটা ক্লেম করতে চাইছি যে কোনো একটা প্রসেসের প্রায়োরিটি যতই বেশি হোক না কেন বা কোনো একটা প্রসেসের প্রায়োরিটি যতই কম হোক না কেন, আমরা যে অর্ডারে প্রসেসগুলো আমার কাছে রেডি কিউতে এসেছে সেই অর্ডারেই তাদেরকে ম্যাক্সিমাম টাইম কোয়ান্টাম অ্যামাউন্ট অফ টাইমের জন্য প্রসেসরের কাছে পাঠাতে থাকবে এবং সেটা রাউন্ড বাই রাউন্ড চলতে থাকবে, ইরেসপেক্টিভ অফ, আবারও বলছি, ইরেসপেক্টিভ অফ দ্য প্রায়োরিটিজ অফ দ্য প্রসেসেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেক্সট সিপিইউ বার্স্ট অফ দ্য প্রসেসেস। তাহলে সবার প্রথমে আমরা এই প্রবলেমটায় অ্যাজিউম করে নিচ্ছি যে দ্য টাইম কোয়ান্টাম দ্যাট ইজ allotted is 2 মিলি সেকেন্ডস। প্রত্যেকটা প্রসেসকে সর্বাধিক আমরা 2 মিলি সেকেন্ডের জন্য প্রসেসরের কাছে রাখবো, এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি। সেক্ষেত্রে আমরা তাহলে সবার প্রথমে P1 কে সাবমিট করে দিলাম টু দ্য প্রসেসর।
এবং এখানে আমি কিন্তু আবারও বলছি যে অ্যাজ সাচ অ্যারাইভাল টাইমটা দেওয়া নেই, মানে আমাকে বুঝে নিতে হচ্ছে all the processes are there in the ready queue. All the processes are there in the ready queue and they all are waiting to get the processor. Obviously যদি অ্যারাইভাল টাইম বলেও দিত তাহলেও আমার প্রসেসর অ্যালটমেন্টের যে প্রিন্সিপাল তাতে কিন্তু কোনো তফাৎ হতো না। কেমন? সেজন্যই আমি এখানে অ্যারাইভাল টাইমটা প্র্যাকটিক্যালি দেখাইনি। তো আমরা P1 বলে প্রসেসটাকে 0th ইউনিট অফ টাইমে সাবমিট করে দিলাম টু দ্য প্রসেসর। আমরা চেক করে দেখলাম যে এর সিপিইউ বার্স্ট হচ্ছে 10 মিলি সেকেন্ডস। আমরা চেক করে দেখলাম যে এর সিপিইউ বার্স্ট হচ্ছে 10 মিলি সেকেন্ডস, রাইট? তাহলে ওকে 2 মিলি সেকেন্ডের জন্যই প্রসেসর প্রসেস করে ফেললো এবং সেটা করা হয়ে যাওয়ার পর ওর আরও 8 মিলি সেকেন্ডের জন্য কিন্তু কাজ বাকি থেকে গেল। আমরা সেকেন্ড ইউনিট অফ টাইমে মানে 2th ইউনিট অফ টাইমে আমরা সেকেন্ড ইউনিট অফ টাইমে আমরা নেক্সট প্রসেস P2কে তাহলে প্রসেসরের কাছে সাবমিট করলাম এবং 2 মিলি সেকেন্ডের জন্য P2 তাহলে প্রসেসড হলো। আবারও বলছি এটা এখানে আমার দেখানো উচিত ছিল, বা তোমরা যখন বাড়িতে এটা করবে বা কখনো এটা করবে তখন এটা আমার দেখানো উচিত ছিল বা বলা উচিত ছিল যে P1 এর একবার যদি এক্সিকিউশন হয়ে গিয়ে থেকে থাকে ফর 2 ইউনিটস অফ টাইম তাহলে ওর রিমেনিং সিপিইউ বার্স্ট হচ্ছে 8, P2 এর রিমেনিং সিপিইউ বার্স্ট হচ্ছে 3, এবং সেগুলো ওদের পাশে পাশে লিখে নিলে আমাদের ট্র্যাক করতে সুবিধা হতো। এরপরে ফোর্থ ইউনিট অফ টাইমে আমরা তাহলে P3 কে প্রসেসরের কাছে পাঠিয়ে দিলাম। P3 2 মিলি সেকেন্ডের জন্য প্রসেসরের দ্বারা যদি এক্সিকিউটেড হয় তাহলে ডেফিনেটলি 6th ইউনিট অফ টাইমে গিয়েও কমপ্লিট হয়ে গেল, কারণ ওর সিপিইউ বার্স্ট ছিল 2। তাহলে এখন আমার কাছে রেডি কিউতে শুধু P1 আর P2 পড়ে রইল, এবং সেক্ষেত্রে আমরা তাহলে P1 আর P2-র মধ্যেই এই টাইম কোয়ান্টামটাকে শাফল করতে শুরু করলাম, মানে অ্যালট করতে শুরু করলাম সিকুয়েন্সিয়াল। তাহলে হিসেব মতন আবার এবার তাহলে P1 এর টার্ন আসার কথা। 6th ইউনিট অফ টাইম থেকে শুরু করে 8th ইউনিট অফ টাইম পর্যন্ত P1 এর তাহলে প্রসেসরের দ্বারা এক্সিকিউটেড হওয়ার কথা। এটা কিন্তু বোঝা দরকার যে তাহলে ওর এখন রিমেনিং সিপিইউ বার্স্ট হচ্ছে 6, কেমন? এরপরে 8th ইউনিট অফ টাইমে যদি P1 প্রসেসর ছেড়ে দেয় এবং P2 প্রসেসরের দ্বারা এক্সিকিউটেড হয় তাহলে P2 এক্সিকিউটেড হবে ফর অ্যানাদার 2 ইউনিটস অফ টাইম। তাহলে 10th ইউনিট অফ টাইমে গিয়ে P2 প্রসেসর ছেড়ে দেবে এবং এখন কিন্তু P2-র আরও মাত্র 1 মিলি সেকেন্ডের সিপিইউ বার্স্ট পড়ে থাকবে, রাইট? তাহলে এরপরে যদি কখনো আবার P2 টার্ন পায় তাহলে ওকে আর আমি কিন্তু 2 মিলি সেকেন্ডের জন্য প্রসেসরের দ্বারা এক্সিকিউট করবো না বা প্রসেসরের কাছে সে ফেলে রাখবো না। ওর যতক্ষণের জন্য প্রসেসরকে দরকার ততক্ষণের জন্য ওকে প্রসেসরের কাছে রেখে আমরা কিন্তু ওকে বার করে আনবো, রাইট? সেটা আমি দেখাচ্ছি। 10th ইউনিট অফ টাইমে আবার P1 সাবমিটেড হলো, তাহলে P1 এর ভেবে দেখো এখনো 4 মিলি সেকেন্ডের জন্য প্রসেসর পাওয়া বাকি রয়ে গেল, whereas P2-র কিন্তু বাকি রয়েছে 1 মিলি সেকেন্ড। তাহলে এবার 12th ইউনিট অফ টাইমে তুমি যদি P2টাকে সাবমিট করো, ওর রিমেনিং সিপিইউ বার্স্ট যেহেতু তুমি যতটা টাইম কোয়ান্টাম অফার করছো তার তুলনায় কম, সেজন্য ওর রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ টাইমের জন্যই প্রসেসরের দ্বারা এক্সিকিউটেড হলো এবং 13th ইউনিট অফ টাইমে গিয়ে কিন্তু P2 কমপ্লিট হয়ে গেল। এখন তাহলে আমার কাছে রেডি কিউতে একটাই মাত্র প্রসেস রয়েছে, দ্যাট ইজ P1। সেটাকে আমরা 2 মিলি সেকেন্ডের জন্য একবার প্রসেসর অ্যালট করলাম। এটা কিন্তু বুঝতে হবে 2 মিলি সেকেন্ড পরে কিন্তু টাইম কোয়ান্টামটা ইল্যাপস করে যাবে। আমার কাছে রেডি কিউতে আর কোনো প্রসেস নেই বলে আমি আর একটা রাউন্ড বা আরেকবার টার্ন P1-কেই অফার করব এবং 17th ইউনিট অফ টাইমে গিয়ে তাহলে P1টা কমপ্লিট হয়ে যাবে। এইখানে এবার বেশ কয়েকটা মজার ব্যাপার আছে, সেটা কি আমি পরে আসছি। আগে
আমরা যেরকম ভাবে টার্ন অ্যারাউন্ড টাইম বা ওয়েটিং টাইমের কম্পিউটেশন করেছি সেটা একটু দেখে নিই। আমাকে যদি P1 এর কমপ্লিশন টাইম কত জিজ্ঞাসা করা হয়, তাহলে আমরা বলবো ইট ইজ 17। আমাকে যদি P2 এর কমপ্লিশন টাইম জিজ্ঞেস করা হয় তাহলে আমরা বলবো 13। আর আমাকে যদি P3 এর কমপ্লিশন টাইম জিজ্ঞেস করা হয় তাহলে আমরা বলবো 6। তাহলে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বার করব কি করে? P1 এর জন্য ইট উইল বি 17 মাইনাস 0, P2 এর জন্য ইট উইল বি 13 মাইনাস 0, P3 এর জন্য ইট উইল বি 6 মাইনাস 0, কারণ প্রত্যেকটা প্রসেস রেডি কিউতেই থেকে কাজ শুরু করেছিল বলে আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম, তার মানে ওদের অ্যারাইভাল টাইমটা 0 ধরে নিয়েছিলাম। সেক্ষেত্রে তাহলে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম 17, P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম 13 এবং P3 এর টার্ন অ্যারাউন্ড টাইম 6 পাওয়া গিয়েছিল। টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম যদি 36 ইউনিটস হয় তাহলে আমরা অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম 12 পেয়েছিলাম বা পাবো। ওয়েটিং টাইমের কম্পিউটেশনটা আমরা যেরকম ভাবে করছিলাম সেরকম ভাবে একবার করব, আর আমি একটু আগে বা আমি এর আগে যেভাবে বলেছিলাম সেইভাবে একবার করে দেখব। সেটা কি? আমরা প্রথমে বললাম ওয়েটিং টাইম কম্পিউট করার জন্য সিম্পলি আমাকে কোনো একটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম থেকে তার সিপিইউ বার্স্ট টাইমটাকে বাদ দিয়ে দিতে হচ্ছে। তো P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম যদি 17 হয়, P1 এর সিপিইউ বার্স্ট যদি 10 হয়, তাহলে আমরা ওর ওয়েটিং টাইম পেলাম 7 ইউনিটস। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম যদি 13 হয়, ওর সিপিইউ বার্স্ট টাইম যদি 5 হয়, তাহলে ওর ওয়েটিং টাইম আমরা পেলাম 8। এবং সিমিলারলি আমরা P3 এর টার্ন অ্যারাউন্ড টাইম P3 এর ওয়েটিং টাইম যদি আমরা কম্পিউট করি, আমরা চেক করে দেখব যে P3 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 6, এর সিপিইউ বার্স্ট টাইম হচ্ছে 2, ন্যাচারালি তাহলে ওর ওয়েটিং টাইম পাওয়া যাবে 4। এবং আমরা যদি টার্ন অ্যারাউন্ড টাইমের অ্যাভারেজ বার করার মতন করি, ওয়েটিং টাইমেরও অ্যাভারেজ ক্যালকুলেট করি, তাহলে আমরা 19/3 বা 6.3 গোছের কিছু একটা পাবো। এখানে কয়েকটা জিনিস আমার বলার আছে, সেটা কি? নাম্বার 1, আমরা যেভাবে ওয়েটিং টাইমটা কম্পিউট করলাম সেরমভাবে না করে আমরা যদি ন্যাট চার্ট থেকেই ওয়েটিং টাইমটা কম্পিউট করতে চাইতাম তাহলে আমরা কি করতাম? আমরা যেরকমভাবে ওয়েটিং টাইমটা কম্পিউট করলাম সেরকমভাবে ওয়েটিং টাইমটা কম্পিউট না করে আমরা যদি ন্যাট চার্ট থেকেই ওয়েটিং টাইমটা কম্পিউট করতে চাইতাম তাহলে আমরা ঠিক কি করতাম? ভেবে দেখো, আমাকে জাস্ট P1 এর জন্য যদি ওয়েটিং টাইম বার করতে দেওয়া হয় তাহলে আমরা কি বলতাম? P1 0th ইউনিট অফ টাইমেই প্রসেসর পেয়ে গেল ফর দ্য ফার্স্ট টাইম, রাইট? তাহলে এই মুহূর্তে ওর ওয়েটিং টাইম হচ্ছে 0, কারণ ইট ওয়াজ অলরেডি দেয়ার ইন দ্য রেডি কিউ। কিন্তু P1 চেক করে দেখো, সেকেন্ড ইউনিট অফ টাইমে গিয়ে প্রসেসরটাকে ছেড়ে দিল এবং আবার 6th ইউনিট অফ টাইমে গিয়ে প্রসেসরটা পেল। তাহলে এই 2 থেকে 6 পর্যন্ত যে সময়টা, সেই সময়ের জন্য P1 কে ওয়েট করতে হলো। সো এখানে P1 এর ওয়েটিং টাইম পাওয়া গেল 4। 8th ইউনিট অফ টাইমে গিয়ে P1 আবার প্রসেসরকে ছেড়ে দিল, 10th ইউনিট অফ টাইমে গিয়ে প্রসেসরকে আবার পেল। তাহলে এখানে আবারও ওর ওয়েটিং টাইম একটা কিছু হলো, which is 2। 12th ইউনিট অফ টাইমে গিয়ে P1 প্রসেসরটাকে ছেড়ে দিল এবং 13th ইউনিট অফ টাইমে গিয়ে প্রসেসরটাকে পেল। সো এখানে আবার ওকে 1 মিলি সেকেন্ডের জন্য ওয়েট করতে হলো, এবং যেহেতু এরপরে কন্টিনিউয়াসলি P1ই এক্সিকিউটেড হলো সেজন্য টিল ইটস কমপ্লিশন ওকে আর ওয়েট করতে হলো না। তাহলে আমাকে যদি এইভাবে কেউ ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে বলে আমরা কি করব? ইনিশিয়ালি ওর ওয়েটিং টাইম ছিল 0, এরপরে ওর ওয়েটিং টাইম ছিল 4, সো ইট ইজ 4। তারপরে ওর ওয়েটিং টাইম পাওয়া গেল 2, সো ইট ইজ 6। তারপরে ওর ওয়েটিং টাইম পাওয়া গেল 1, সো ইট ইজ 7। চেক করে দেখো, এইভাবে আমরা কিউমুলেটিভ অ্যাডিশন করে ফ্রম দ্য ন্যাট চার্ট আমরা কিউমুলেটিভ অ্যাডিশন করে যে ওয়েটিং টাইম ফর P1 ক্যালকুলেট করলাম, আমরা কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস সিপিইউ বার্স্ট টাইম করেও সেই একই ওয়েটিং টাইম ক্যালকুলেট করেছিলাম। সো ইফ উই ওয়ান্ট, we can calculate the waiting time for a process, we can calculate the waiting time
we can calculate the waiting time for a process, we can calculate the waiting time for a process from net chart itself. কেমন? এবার এখানে পারফরম্যান্স অ্যানালিসিস করার কথা যদি আমরা ভাবি, হাউ ডাজ দিস রাউন্ড রবিন শিডিউলিং ওয়ার্ক, এটা কেমন, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে মনে রাখতে হবে যে অলরেডি উই হ্যাভ স্টেটেড এসজেএফ ইজ অপটিমাল in terms of at least turnaround time and waiting time of processes. তাহলে আমরা এই প্রবলেমটাকেই আবার একবার শর্টেজ অফ ফার্স্ট দিয়ে সলভ করার চেষ্টা করব, রাইট? এখানে যেহেতু সমস্ত প্রসেসই অলরেডি রেডি কিউতেই রয়েছে, সেজন্য আর আমাকে আলাদা করে নিউলি অ্যারাইভিং প্রসেসের সিপিইউ বার্স্ট যদি কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসের বার্স্টের থেকে কম হয় তাহলে কি হবে এসব ভাবতে হবে না। সো ইন দ্যাট সেন্স আমরা যদি ইভেন নন প্রিএমটিভ এসজেএফও করি তাহলেও হয়তো কাজটা হবে, এবং আমরা ইজিলি এটা চেক করে হয়তো দেখতেও পাবো যে নন প্রিএমটিভ এসজেএফ এ আমরা যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বা অ্যাভারেজ ওয়েটিং টাইম পাচ্ছি সেটা রাউন্ড রবিন শিডিউলিং এর তুলনায় কম হচ্ছে। কেমন? তাহলে এটা কি করে ভালো অ্যালগরিদম হলো? আমরা শিডিউলিং ক্রাইটেরিয়াগুলো দুটোর জন্য ক্যালকুলেট করে দেখলাম যে এসজেএফ ইজ প্রোভাইডিং মি রিলেটিভলি লেসার অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম অ্যান্ড রিলেটিভলি লেসার অ্যাভারেজ ওয়েটিং টাইম, সো ডেফিনেটলি এসজেএফ শুড বি বেটার। তো আমরা এদের মধ্যে কম্প্যারিজনটা করার জন্য যদি রেসপন্স টাইমের ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা দেখব যে রাউন্ড রবিন ইজ রিলেটিভলি বেটার দ্যান এসজেএফ। সেটা করার জন্য আমাকে অবভিয়াসলি রেসপন্স টাইমস গুলো ক্যালকুলেট করে নিতে হবে ফর বোথ দ্য সিনারিওস, which I am leaving as an exercise for all of you. আমরা আরেকটু যদি পারফরম্যান্স ইভালুয়েশনে যাই তাহলে কি বলবো? এখানে আমরা দেখলাম যে টাইম কোয়ান্টাম একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা টাইম কোয়ান্টামের ওপরে দাঁড়িয়েই পুরো অ্যালগরিদমটাকে কোঅর্ডিনেট করছি, রাইট? কিন্তু এখানে যেহেতু প্রিএমশন হচ্ছেই, মানে কোনো একটা প্রসেসকে তুমি কিউ অ্যামাউন্ট পর্যন্ত ম্যাক্সিমাম যেহেতু সিপিইউ অলট করছো, সেজন্য প্রিএমশনটা এখানে হচ্ছেই, এবং সেই কারণে এটা একটা পিওরলি প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদম। আমরা এর পারফরম্যান্সটা অ্যানালাইজ করতে চাইছি কতটা টাইম কোয়ান্টাম আমরা এই অ্যালগরিদমে কনসিডার করছি একবার সেটার ওপর, আর আমরা অলরেডি বলেছিলাম কনটেক্সট সুইচিং কি জিনিস। এই অ্যালগরিদমটাতে কতবার আমাকে কনটেক্সট সুইচ করতে হচ্ছে সেটার ওপর। রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমের পারফরম্যান্স সাইজ অফ টাইম কোয়ান্টাম এবং নাম্বার অফ কনটেক্সট সুইচিং এর ওপর ডিপেন্ড। কিভাবে সেটা? এটা খুব সহজেই আমরা আশা করা যায় বুঝবো যে টাইম কোয়ান্টাম, যতটা টাইম আমরা কোনো একটা প্রসেসকে সিপিইউকে অ্যালট করছি ম্যাক্সিমাম, সেই টাইম কোয়ান্টামটা যদি অনেক বড় হয় তাহলে ডেফিনেটলি অ্যালগরিদমটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতন বিহেভ করবে, এবং একবার যদি এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতন বিহেভ করে তাহলে আমরা অলরেডি এটা জানি যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের পারফরমেন্স কীরকম, এবং সেখান থেকে আমরা ক্লেম করি যে পারফরমেন্সটা ডিগ্রেড করে গেল। সেটা বোঝার জন্য আমরা কি করব? এই প্রবলেমটার কথাই আমরা ভাবি, ফর দ্য টাইম বিং এই প্রবলেমটার কথাই আমরা ভাবি। এখানে আমরা 2 মিলি সেকেন্ডের টাইম কোয়ান্টাম যেটা অফার করছিলাম সেটা না করে যদি প্রসেসগুলোকে 5 মিলি সেকেন্ডের টাইম কোয়ান্টাম অফার করি, তাহলে ভেবে দেখো ফার্স্ট রাউন্ডেই ইটসেলফ P2 and P3টা কমপ্লিট করে যাবে, providing me a feel of first come first serve scheduling algorithm. First come first serve এ যেরকমটা হতো, P1 এর পরে P2 এক্সিকিউটেড হলো, দেন P3 এক্সিকিউটেড হলো, অ্যান্ড শেষ হয়ে গেল, এক্স্যাক্টলি সেরকম হবে। শুধু ডিফারেন্স হচ্ছে এই যে ওখানে P1টা হয়তো অ্যাট এ টাইম টার্মিনেট করে যেত, এখানে সেটা যাবে না, P1 এর জন্য দুটো রাউন্ডের দরকার পড়বে। বাট স্টিল আমরা এটা দেখাতে পারবো যে যদি আমরা টাইম কোয়ান্টামটা 5 মিলি সেকেন্ড বলে ধরে নিয়ে থেকে থাকি, তাহলে এই অ্যালগরিদমটার ক্ষেত্রে আমরা এক্ষুনি যে
অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বা অ্যাভারেজ ওয়েটিং টাইম বার করেছিলাম তার তুলনায় অনেক ইনফিরিয়ার রেজাল্ট পাওয়া যায়, রাইট? এবার যদি আমরা টাইম কোয়ান্টামটাকে 2 মিলি সেকেন্ডের বদলে 1 মিলি সেকেন্ড করে দিই তাহলে কি হবে? 2 মিলি সেকেন্ডের বদলে যদি আমরা 1 মিলি সেকেন্ড করে দিই তাহলে কি হবে? আমাকে ধরো প্রশ্ন করা হলো যে আমরা যখন 2 মিলি সেকেন্ড ধরে কাজটা করছিলাম, তখন কতগুলো কন্টেক্সট সুইচিং হচ্ছে সেটা বুঝবো কি করে? ভেরি সিম্পল, P1 থেকে P2 তে গেলাম একবার কন্টেক্সট সুইচ হলো, P2 থেকে P3 তে গেলাম দুবার, P3 থেকে P1 এ গেলাম 3 বার, P1 থেকে P2 তে গেলাম 4 বার, P2 থেকে আবার P1 এ এলাম 5 বার, P1 থেকে P2 তে এলাম 6 বার, 7 বার এবং 8 বার। এখানে মোট 8 বার কন্টেক্সট সুইচিং হয়েছে। এটা খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এই প্রত্যেকটা কন্টেক্সট সুইচিং এর জন্য একটা ওভারহেড তৈরি হচ্ছে, মানে একটা এক্সট্রা টাইম লাগছে, একটা এক্সট্রা ডিলে আমাকে অ্যাকোমোডেট করতে হচ্ছে। তো যদি আমি টাইম কোয়ান্টামটাকে 2 মিলি সেকেন্ডের বদলে এখন 1 মিলি সেকেন্ড করে দিই, স্বাভাবিকভাবেই তাহলে নাম্বার অফ কন্টেক্সট সুইচেস, যেটা এক্ষুনি আমরা 8 বার মতন কিছু একটা গুনলাম, সেটা এর তুলনায় অনেকটা বেড়ে যাবে। এবং আমরা প্রত্যেকটা কন্টেক্সট সুইচিং এর জন্য যদি সাম কে অ্যামাউন্ট অফ টাইম লাগছে বলে ধরে নিই, তাহলে এখন আমার যে 8K ইউনিটস অফ টাইম কন্টেক্সট সুইচিং এর জন্য ওভারহেড তৈরি হচ্ছিল, সেটাই প্রবাবলি হয়তো ডাবল বা ইভেন তার থেকেও বেশি হয়ে যায়, which I do not really want to encounter. তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে টাইম কোয়ান্টামটা যদি ভীষণ বড় নেওয়া হয় তাহলে এটা FCFS হয়ে যাবে। আবার টাইম কোয়ান্টামটা যদি মারাত্মক ছোট নেওয়া হয় তাহলে কন্টেক্সট সুইচিং এত বেড়ে যাবে যে আলটিমেটলি এই কন্টেক্সট সুইচিং এর জন্য ইভেন্চুয়ালি আমাকে একটা অ্যাডিশনাল ওভারহেডের কথা মাথায় রাখতে হবে। তো সেখান থেকে এসে আমরা বলবো যে এই রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমটাকে যদি খুব ভালো পারফর্ম করতে হয় তাহলে সাইজ অফ টাইম কোয়ান্টাম কত হবে সেটার ইটসেলফ একখানা আলোচনা করতে হবে। এবং আমাকে মনে রাখতে হবে যে আমি এমন কোনো একটা টাইম কোয়ান্টাম নিয়ে যাতে কাজ করি যেটা প্রচণ্ড ছোট নয় বা ইভেন প্রচণ্ড বড় নয়। আমরা অলরেডি এটা ক্লেম করলাম যে নাম্বার অফ কন্টেক্সট সুইচেস এর ওপরেও রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমের পারফরমেন্সটা ডিপেন্ডেন্ট। কিরকম ভাবে? ভেরি সিম্পল, কন্টেক্সট সুইচেস এর সংখ্যাটা যদি বেড়ে যায় তাহলে ওভারহেডটা বেড়ে যাবে। আমরা তাহলে সবসময় চেষ্টা করব মিনিমাল নাম্বার অফ কন্টেক্সট সুইচিং করে টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম এর অপটিমাল রেজাল্টটা পেয়ে যাওয়া, রাইট? সেক্ষেত্রে আমরা ক্লেম করব যে আমার যে টাইম কোয়ান্টাম সেটাই আমাকে এমনভাবে নিতে হবে, না তো খুব ছোট না তো খুব বড়, যাতে নাম্বার অফ কন্টেক্সট সুইচেসটা তুলনামূলকভাবে মডারেট কিছু একটা হয়। ইনফ্যাক্ট একটু আগেই আমরা বললাম যে যদিও SJF এর তুলনায় রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমের অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম এবং অ্যাভারেজ ওয়েটিং টাইম তুলনামূলকভাবে বেশি, তবুও ইন টার্মস অফ দ্য রেসপন্স টাইম অফ দ্য অ্যালগরিদম এটা কিন্তু SJF এর থেকে বেটার কাজ করে। এবং সেই জন্যই আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমটাকেই প্রেফার করি, mostly in case of multi-user operating systems and time-sharing operating systems. এই অবধি কি বোঝাতে